শহরের সবচেয়ে সুন্দরী পতিতা, দেশের সেরা সুন্দরী চলচ্চিত্র পরিচালক, ১ নম্বর সুন্দরী নায়িকা, সবার মধ্যে মিল একটাই, নৃশংসভাবে খুন। আর খুনের অস্ত্র একটা ভাঙা কাঁচি। পুলিশ যখন সন্দেহ করছে এক স্ক্রিপ্ট রাইটারকে, তখনই বেরিয়ে আসছে যমজ বোনের রহস্য। যখন পুলিশ ভাবছে খুনি ধরা পড়েছে, তখনই আসল খুনি ফোন করে বাজাচ্ছে শীষের সুর। কে এই মুখোশধারী খুনি? তার আসল পরিচয় কি? উত্তরটা এমন একজন যাকে আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না, এক মুহূর্তের জন্যেও চোখ সরাতে পারবেন না। কল্পনা করুন এমন এক পৃথিবীর যেখানে কোনো রং নেই, সব কিছু ধূসর সাদা কালো। আমাদের গল্পের খুনির পৃথিবীটা ঠিক এমনই। আর সেই সাদা কালো পৃথিবী থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর ঘৃণা, এমন ঘৃণা যা শহরের সব রঙিন আর সুন্দর মুখগুলোকে চিরতরে মুছে দিতে চায়। কি এমন ঘটেছিল তার সাথে? কিভাবে এক নিষ্পাপ শিশু পরিণত হলো দেশের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারে? গল্পটা শুধু খুনের নয়, গল্পটা এক গভীর ষড়যন্ত্র আর ভেঙে যাওয়া শৈশবের। চলুন আজ আপনাদের এমন এক সিরিয়াল কিলারের গল্প শোনাবো যার ঘৃণার পিছনের কারণ জানলে আপনার পায়ের তলা মাটি সরে যাবে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ এই গল্পের ক্লাইম্যাক্স আপনার ধারণার বাইরে। গল্পের শুরুতেই পর্দা জুড়ে এক পতিতার মোহময়ী উপস্থিতি। সযত্নে সেজেগুজে রহস্যময়ী এক ইশারায় সে যেন অন্ধকারের ভেতর থেকে কাউকে নিজের কাছে ডাকছে। তার চোখে মুখে অদ্ভুত এক মায়া, কিন্তু পরের দৃশ্যেই সব মোহ কর্পূরের মতো উবে যায়। আমরা মেয়েটির রক্তাক্ত নিথর দেহ দেখতে পাই, মেঝেতে চাপ চাপ রক্তের মাঝে পড়ে আছে। তার গলা নির্মমভাবে কাটা, আর পাশেই পড়ে রয়েছে একটি কাঁচির অর্ধেক ভাঙা অংশ, যেটি এই হত্যাকাণ্ডের নৃশংস অস্ত্র। দৃশ্যপট বদলে গিয়ে চলে আসে পুলিশ সদর দপ্তরে। এই চাঞ্চল্যকর কেসের দায়িত্ব দেওয়া হয় ডিপার্টমেন্টের সবচেয়ে বিচক্ষণ অফিসার মাহফুজকে। পুলিশ প্রধানের কড়া নির্দেশ, যে কোনো মূল্যে খুনিকে খুঁজে বের করতে হবে এবং যত দ্রুত সম্ভব কেসটি সমাধান করতে হবে। নির্দেশ পেয়েই মাহফুজ তার নিবিড় তদন্ত শুরু করে দেয়। শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সে সূত্রের সন্ধান করতে থাকে। একদিন তদন্তের মাঝেই তাকে তার মোবাইলের স্ক্রিনে একটি মেয়ের ছবির দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। তখনই আমরা জানতে পারি এই ছবিটি হত্যাকাণ্ডের স্থানের কাছাকাছি একটি সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া একমাত্র সূত্র। এরপর সিন চলে যায় পুলিশের একটি সংবাদ মঞ্চলে। সেখানে পুলিশ প্রধান সাংবাদিকদের জানাচ্ছেন যে মীনাক্ষী ও তানিশা নামের দুটি মেয়ে খুন হওয়ার পর 1 বছর নির্বিঘ্নে কেটে গেছে। তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন, এই 1 বছরে আর কোনো খুন হয়নি এবং আমি আপনাদের আশ্বস্ত করছি ভবিষ্যতেও হবে না। কিন্তু তার কথা শেষ হতে না হতেই নাটকীয়ভাবে খবর আসে গত রাতেই শহরে আরও 2টি মেয়ে খুন হয়েছে। শুধু তাই নয়, তাদের লাশের পাশ থেকে এক তরুণকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। এই খবরের উত্তেজনার মাঝেই দৃশ্যটি দ্রুত চলে যায় সেই নতুন ক্রাইম সিনে, যেখানে এক নতুন রহস্যের জাল বোনা হয়েছে এবং মাহফুজকে এক অসমাপ্ত খেলার মুখোমুখি হতে হচ্ছে। পুলিশের গাড়ি এসে থামে শহরের নতুন ক্রাইম সিনে। মাহফুজ ভেতরে প্রবেশ করে হতভম্ব হয়ে যায়। এবার শিকার দেশের 1 নম্বর চলচ্চিত্র পরিচালক মুনতাহা জারা, যিনি তার সাফল্যের মতো সৌন্দর্যের জন্যও বিখ্যাত ছিলেন, তাকেও ঠিক একই নৃশংসতায় খুন করা হয়েছে। গলা কাটা হয়েছে সেই ভাঙা কাঁচের অর্ধেক ভাঙা অংশ দিয়ে। কিন্তু এবার লাশের পাশেই অজ্ঞান অবস্থায় পাওয়া যায় এক তরুণকে, যাকে দেখা মাত্রই সবার সন্দেহের তীর তার দিকে চলে যায়। এর কিছুক্ষণ পরেই খবর আসে শহরের অন্য প্রান্তে আরেকটি খুনের। মাহফুজ ছুটে যায় দ্বিতীয় ক্রাইম সিনে। সেখানে দেশের বিখ্যাত অভিনেত্রী সুস্মিতা খানের লাশ পড়ে আছে। হত্যার ধরন এখানেও হুবহু এক। ফরেন্সিক এক্সপার্ট মাহফুজকে নিশ্চিত করে জানায় যে মীনাক্ষী মেয়েটি থেকে শুরু করে পরিচালক মুনতাহা ও অভিনেত্রী সুস্মিতা
সবাইকে একই ব্যক্তি একই পদ্ধতিতে খুন করেছে। মাহফুজের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যায়, সে একজন সিরিয়াল কিলারের মুখোমুখি হয়েছে। দৃশ্য চলে যায় পুলিশ ইনভেস্টিগেশন রুমে। মুনতাহা জারার লাশের পাশ থেকে পাওয়া সেই অজ্ঞান অবস্থায় পাওয়া তরুণটি এখন মাহফুজের সামনে বসে আছে। মাহফুজ তাকে সরাসরি প্রশ্ন করে, ভাঙা কাঁচি দিয়ে শুধু সুন্দরী মেয়েদের গলা কাটা? তুই কি কোনো সাইকো কিলার? খুনের জগতে নতুন স্টাইল যোগ করতে চাস? উত্তরে ছেলেটি আতঙ্কিত হয়ে বলে, স্যার, আমি খুনি হলে কি লাশের পাশে পড়ে থাকতাম? মাহফুজ জানতে চায় তাহলে সে জারার বাসায় কেন গিয়েছিল। ছেলেটি জানায় সে একজন স্ক্রিপ্ট লেখক। সে একটি সিনেমার জন্য নায়িকা হিসেবে সুস্মিতাকে চূড়ান্ত করে এবং তাকে 5 লাখ টাকা অগ্রিমও দেয়। সুস্মিতা তাকে রাতে ডিনারের কথা বলে স্ক্রিপ্ট নিয়ে বাসায় আসতে বলে। এরপর সে তার সিনেমার পরিচালক হিসেবে মুনতাহা জারাকে প্রস্তাব দেয়। যারাও তাকে রাতে চূড়ান্ত কথা বলার জন্য আসতে বলে। ছেলেটি বলতে থাকে, রাতে সে প্রথমে নায়িকা সুস্মিতার বাসায় যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে গেট খোলা, দারোয়ান ঘুমাচ্ছে আর ভেতরে সুস্মিতার লাশ পড়ে আছে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। পুলিশ তাকেই খুনি ভাববে, এই ভয়ে সে কাউকে কিছু না জানিয়ে সেখান থেকে পালিয়ে আসে। সুস্মিতার লাশ দেখার পর সে খুব ভয় পেয়ে যায়। কি করবে বুঝতে না পেরে সে পরিচালক জারাকে ফোন দেয়, কিন্তু জারা ফোন ধরেনি। তখন সে সোজা মুনতাহার বাসায় চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে মুনতাহাও খুন হয়ে মাটিতে পড়ে আছে। পরপর 2টি লাশ দেখে সে আর সহ্য করতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। ইনভেস্টিগেশন রুম থেকে বেরিয়ে মাহফুজ তার সহকারীকে নির্দেশ দেয় ছেলেটিকে ছেড়ে দিতে, কিন্তু তার উপর যেন 24 ঘন্টা নজর রাখা হয়। সে কোথায় যায়, কার সাথে কথা বলে, সব কিছু ট্র্যাক করতে হবে। এরপর মাহফুজ সুস্মিতার বাসায় যায়। সেখানে দারোয়ান তাকে জানায় যে সুস্মিতা ম্যাডাম দুপুর 3টায় একবার এবং রাত 9টায় আরেকবার বাসায় এসেছিলেন। দৃশ্য চলে আসে পুলিশ সদর দপ্তরে। মাহফুজ তার টিমের সাথে সুস্মিতা বাসার সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। সে লক্ষ্য করে দুপুর 3টায় সুস্মিতা গাড়িতে করে বাসায় ঢোকে, কিন্তু তার বাসা থেকে বের হওয়ার কোনো ফুটেজ নেই। অথচ রাত 9টায় সে আবার অন্য একটি পোশাক পরে পায়ে হেঁটে বাসায় ফেরে। এটা দেখে মাহফুজ ধাঁধায় পড়ে যায় যে সুস্মিতা বাসা থেকে বের না হয়ে কিভাবে আবার বাসায় ঢুকলো। তার সহকারী রঞ্জু বলে, হয়তো বের হওয়ার অন্য কোনো গেট আছে, কিন্তু মাহফুজ জানায় যে সে পুরো বাসা ভালো করে দেখেছে, বের হওয়ার আর কোনো গেট নেই। মাহফুজ সিগারেট খেতে বাইরে এলে সেখানে এই গল্পের নায়িকা আরশির আগমন ঘটে। আরশি এসে মাহফুজকে জানায় যে সে ক্রিমিনাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে এবং এই কেসে তাকে সাহায্য করতে চায়। মাহফুজ প্রথমে রাজি না হলে আরশি তাকে জানায় যে নায়িকা সুস্মিতার একটি যমজ বোন আছে যে দেখতে হুবহু তার মতোই। এই কথা শুনেই মাহফুজার মাথায় উত্তর চলে আসে। সে বুঝতে পারে রাত 9টায় সুস্মিতার বাসায় তার যমজ বোন এসেছিল। ঠিক সেই মুহূর্তে তার টিমের একজন এসে খবর দেয় যে সেই ছেলেটি ফোনে কারোর সাথে কথা বলছে। সিন এখানে ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখানো হয় কেউ একজন রান্নাঘরে একটি মেয়েকে এবং দরজার সামনে আরেকটি মেয়েকে গলা কেটে খুন করছে। সিন বর্তমানে ফিরে এলে দেখা যায় সেই ছেলেটি ফোনে সুস্মিতার যমজ বোনের সাথে কথা বলছে এবং তার সাথে দেখা করতে চাইছে। ফোনের ওপাশ থেকে সুস্মিতার যমজ বোন মিলুকে সন্ধ্যায় তার বাসায় আসতে বলে। এই ফোন আলাপ শুনে মাহফুজের সন্দেহ হয় যে সুস্মিতার খুনের সাথে তার যমজ বোন আর মিলুর কোনো একটা যোগসূত্র আছে। তাই সে তার সহকারী রঞ্জুকে একটি টিম তৈরি করতে বলে, যাতে সন্ধ্যায় সুস্মিতার যমজ বোন ও মিলুকে হাতে নাতে ধরা যায়। সন্ধ্যায় মিলু সুস্মিতার যমজ বোনের সাথে দেখা করতে যায়। তার পিছু পিছু মাহফুজ ও তার টিমও যায় তাদেরকে ধরার জন্য। বাসার সামনে এসে মাহফুজ তার টিমকে বলে, আমি ভেতরে যাওয়ার 10 মিনিট পর তোমরা ঢুকবে। এই কথা বলে মাহফুজ বাসার ভেতরে ঢুকে যায়, কিন্তু একজন পুলিশ মাহফুজের নির্দেশ অমান্য করে একটু পরেই সেও বাসার ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই সে দেখতে পায় সুস্মিতার যমজ বোনের লাশ বিছানায় পড়ে আছে আর মাহফুজ হাতে সেই ভাঙা কাঁচির অর্ধেক অংশ নিয়ে দাঁড়িয়ে আছে। অন্য পুলিশরা ভেতরে আসার আগেই মাহফুজ সেখান থেকে পালিয়ে যায়। তখন সেই পুলিশটি সবাইকে বলে যে মাহফুজই আসল খুনি, সে নিজের চোখে তাকে দেখেছে।
পরে রাতে সহকারী রঞ্জু তার বাসায় ফিরলে দেখে মাহফুজ সেখানে বসে আছে। মাহফুজ তখন রঞ্জুকে জানায়, আমি বাসায় ঢুকে দেখি মিলু ওই লাশের পাশে বসেছিল। আমাকে দেখেই সে আমার চোখে কিছু একটা ছুঁড়ে মেরে পালিয়ে যায়। ঠিক তখনই অন্য পুলিশটি ভেতরে ঢোকে আর ভাবে যে আমিই খুনি। পরের দিন মাহফুজ মিলুর বাসায় যায়, কিন্তু তার এক বন্ধু জানায় যে মিলু অনেক দিন ধরে বাসায় আসে না। তবে মাহফুজ বাসার বাইরে একজন চানাচুর বিক্রেতার দেখা পায়। মিলুর ব্যাপারে জিজ্ঞেস করতেই লোকটি জানায় যে মিলু খুবই খারাপ ছেলে এবং সে এখনও বাসার ভেতরেই আছে। এর পরের সিনে দেখা যায় মাহফুজ আর রঞ্জু মিলুকে ধরে এক জায়গায় বেঁধে রেখেছে এবং তাকে জিজ্ঞেস করছে যে সে কেন এই খুনগুলো করেছে। তখন মিলু জানায় যে সে কোনো খুন করেনি, তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। মিলু তখন মাহফুজকে বোঝানোর চেষ্টা করে, আমি কেন আমার সিনেমার নায়িকা আর পরিচালককে খুন করতে যাব, তারা মারা যাওয়াতে তো আমারই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তখন মাহফুজ মিলুর সিনেমার স্ক্রিপ্টটি হাতে নিয়ে বলে, তোমার সিনেমার গল্পে খুনি যেভাবে খুন করে বাস্তবেও ঠিক সেভাবেই খুন হচ্ছে। এই গল্পটা তুমি লিখেছো, তাই খুনের এই পদ্ধতি শুধু তুমিই জানো। জবাবে মিলু জানায় যে এই গল্প সে লেখেনি, এটা তার বন্ধু বান্টির লেখা। তার বন্ধু বান্টি এই স্ক্রিপ্ট নিয়ে অনেক পরিচালকের কাছে গিয়েছিল, কিন্তু কেউ এমন খুনের গল্প নিয়ে সিনেমা বানাতে রাজি হয়নি। তখন বান্টি হতাশ হয়ে একদিন তাকে সব খুলে বলে। গল্পের প্লটটা খুব ভালো লাগায় মিলু তার বন্ধুর স্ক্রিপ্টটি চুরি করে এবং নিজেই সিনেমা বানানোর জন্য নায়িকার পরিচালকের সাথে যোগাযোগ করে। এইসব শুনে মাহফুজ জানতে চায় বান্টিকে কোথায় পাওয়া যাবে। অনেক খোঁজাখুঁজির পর মাহফুজ অবশেষে বান্টিকে ধরতে পারে। বান্টি ভয় পেয়ে বলে, আমি কতজনকে আমার স্ক্রিপ্ট দিয়ে সিনেমা বানাতে অনুরোধ করেছি, কিন্তু কেউ রাজি হয়নি। আর এখন কোথাকার এক কোন সাইকো কিলার আমার গল্পের অনুকরণে খুন করা শুরু করেছে, তাই আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ঠিক এই সময় সেই পুলিশ অফিসারটি এসে মাহফুজকে ধরে ফেলে, কিন্তু তখনই পুলিশ প্রধানের ফোন আসে। তিনি জানান যে শহরে আরও একটি মেয়ে খুন হয়েছে এবং মাহফুজকে যেভাবেই হোক সেই খুনিকে খুঁজে বের করতে হবে। দৃশ্য চলে যায় নতুন ক্রাইম সিনে। সেখানে দেখা যায় আগের মতোই একটি কাঁচির অর্ধেক অংশ দিয়ে এক সুন্দরী মেয়েকে খুন করা হয়েছে, কিন্তু এবার নতুন একটি সূত্র পাওয়া যায়। মেয়েটির মুখের ভেতর থেকে একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়। সেই মেমোরি কার্ডে একটি মাত্র অডিও ফাইল পাওয়া যায়, যেখানে শুধু একটি শীষ দেওয়ার শব্দ শোনা যাচ্ছে। মেমোরি কার্ডে শীষ দেওয়ার শব্দটি নিয়ে মাহফুজ সবার সাথে আলোচনা করে। সে জানতে চায় এই শীষ দিয়ে খুনি কী বোঝাতে চাইছে। তখন বান্টি বলে, এই শীষ দিয়ে খুনি আপনাকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। মিটিং শেষে মাহফুজ ও আরশি কথা বলতে বলতে বেরিয়ে যায়। এই দৃশ্যটির গুরুত্ব গল্পের শেষে বোঝা যাবে। রাতে মাহফুজ, আরশি ও রঞ্জু যখন কেসটি নিয়ে আলাপ করছিল, তখন রঞ্জু জানায় যে সুস্মিতার যমজ বোনের বাসার পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। সবাই মিলে ফুটেজ দেখতে শুরু করে। মাহফুজ অবাক হয়ে দেখে যে সুস্মিতার মতো দেখতে আরও একজন মেয়ে তার যমজ বোনের বাসায় ঢুকছে। এতদিন তারা জানতো সুস্মিতারা দুই বোন, তাহলে এই তৃতীয় দেখতে একই রকম মেয়েটি কোথা থেকে এলো? এরপর মাহফুজ ফ্ল্যাশব্যাকে দেখানো রান্নাঘরে খুন হওয়া মেয়েটির বাসার সিসিটিভি ফুটেজ দেখতে থাকে এবং সেখানেও এই তৃতীয় মেয়েটিকে দেখা যায়। তখন আরশি বলে, আমি এই মেয়েটিকে চিনি। সে জানায় পড়াশোনার সময় সে এই মেয়ের খুনের কেস নিয়ে গবেষণা করেছিল। আজ থেকে 15 বছর আগে মেয়েটি খুন হয়েছিল। প্রথমে তার স্বামী আত্মহত্যা করে এবং এর কিছুদিন পর মেয়েটির লাশ পাওয়া যায়। তাদের একটি ছেলে ছিল যার কোনো খোঁজ মেলেনি। এই কথা শুনে মাহফুজ বিভ্রান্ত হয়ে বলে, তাহলে 15 বছর আগে খুন হওয়া একটি মেয়ে এখন এখানে কিভাবে আসবে? তখন আরশি একটি নতুন সম্ভাবনার কথা বলে, আমার মনে হয় খুনি প্রস্থেটিক মেকআপ ব্যবহার করে এই খুনগুলো করছে। মাহফুজ জানতে চায় প্রস্থেটিক মেকআপ আবার কি? আরশি ব্যাখ্যা করে, আজকাল সিনেমায় ডাবল রোল করার জন্য এই মেকআপ ব্যবহার করা হয়, যেমন জওয়ান বা রোবট সিনেমায় হয়েছে। এই মেকআপের মাধ্যমে যে কারো চেহারা হুবহু নকল করা যায়। খুনি হয়তো যাকে খুন করবে তার চেহারা নকল করে মেকআপ নিয়ে বাসায় ঢোকে, আর তাই আমরা তাকে চিনতে পারছি না। এই কথা শোনার সাথে সাথেই মাহফুজের মাথায় বুদ্ধি খেলে যায়। সে সঙ্গে সঙ্গে রঞ্জুকে 15 বছর আগে খুন হওয়া সেই মেয়ের এলাকায় গিয়ে তার সম্পর্কে সব তথ্য সংগ্রহ করতে পাঠায়, আর আরশিকে সে এফডিসিতে গিয়ে প্রস্থেটিক মেকআপ সম্পর্কে বিস্তারিত খবর নিয়ে আসতে বলে। নির্দেশ পেয়েই রঞ্জু সেই পুরনো খুনের এলাকায় এবং আরশি এফডিসির দিকে রওনা দেয়। রাতে ফিরে এসে আরশি মাহফুজকে জানায় বাংলাদেশে প্রস্থেটিক মেকআপ নিয়ে কাজ করে এমন একজনই আছেন যার নাম জোসেফ, কিন্তু তিনি এখন আর বাংলাদেশে থাকেন না। অন্যদিকে রঞ্জু এসে খবর দেয়, স্যার 15 বছর আগে সেই মেয়েটি তার নিজের ছেলের হাতেই খুন হয়েছিল। ছেলেটির নাম বেঞ্জামিন ডি কস্তা। সে তার মাকে খুন করে পালিয়ে যায়। এরপর রঞ্জু মাহফুজের হাতে বেঞ্জামিনের ছোটবেলার একটি ছবি দেয়। গভীর রাতে মাহফুজের কাছে একটি ফোন আসে। সে দ্রুত ছুটে যায় আরেকটি ক্রাইম সিনে। এবারের খুনটিও একটি পদ্ধতিতে করা হলেও মেয়েটিকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে। তার সারা মুখে অসংখ্য কাটার দাগ। কিন্তু এবার একটি বড় ঘটনা ঘটেছে।
পুলিশ লাশ ফেলে দেওয়ার সময় খুনিকে হাতে নাতে ধরে ফেলেছে। মাহফুজ এগিয়ে গিয়ে দেখে এই খুনি আর কেউ নয়, স্বয়ং আরশি। আরশিকে যখন পুলিশ ভ্যান করে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তখনই মাহফুজের মোবাইলে একটি ফোন আসে। ফোনের ওপাশ থেকে সেই খুনি তার পরিচিত শীষের সুর বাজিয়ে শোনায়। দৃশ্য চলে আসে পুলিশ হেডকোয়ার্টারে। আরশি তখন সেই রাতের ঘটনা সবাইকে বলতে শুরু করে। সে জানায় তার এক বান্ধবী হঠাৎ তার বাসায় বেড়াতে এসেছিল। রাতে সে বাসায় ফিরে দেখে তার বান্ধবী নৃশংসভাবে খুন হয়ে পড়ে আছে। সে খুব ভয় পেয়ে যায় এবং পুলিশকে ফোন না করে নিজেই লাশটি ফেলে দিতে গিয়েছিল। আর ঠিক তখনই পুলিশ তাকে ধরে ফেলে। এইসব কথা শোনার পর পুলিশ প্রধান আরশিকে ছেড়ে নিতে চান, কিন্তু মাহফুজ বাধা দিয়ে বলে, স্যার, আরশিকে এখনই আমাদের জেলে রাখতে হবে, কারণ সাইকো কিলারটা আরশিকে খুন করতে না পেরে প্রচণ্ড রেগে আছে। সে আবার আরশিকে মারার চেষ্টা করবে এবং তখন কোনো না কোনো ভুল করবেই। এই সুযোগটাই আমাদের নিতে হবে। এরপর দেখা যায় আরশিকে একটি জেলে রাখা হয়েছে এবং পুরো জেলখানা সিসিটিভি দিয়ে পর্যবেক্ষণে রাখা হচ্ছে খুনি আসে কিনা তা দেখার জন্য। এভাবে 7 দিন কেটে যায়, কিন্তু খুনির কোনো দেখা মেলে না। হঠাৎ একদিন সেই খুনি মাহফুজকে ফোন করে। সে বলে, আমাকে দেখার আপনার খুব শখ, তাই না? আপনার জন্য একটা অফার আছে। আপনি আরশিকে নিয়ে আমার দেওয়া ঠিকানায় একা আসবেন, তাহলেই আমি আপনার সামনে আসব। সেখানে আপনার সাথে আমার লড়াই হবে। আমি জিতলে আরশিকে নিয়ে যাব, আর যদি আপনি জেতেন তাহলে আমাকে ধরতে পারবেন। এই অফারে রাজি হয়ে মাহফুজ সোজা থানায় চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সে তার সহকারী রঞ্জুর কাছে জানতে পারে যে আরশির বড় ভাই এসে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে। তখন আর কোনো উপায় না দেখে মাহফুজ একাই সেই খুনির দেওয়া ঠিকানায় রওনা দেয়। জায়গা মতো পৌঁছে মাহফুজ একটি গোপন ক্যামেরা রেখে দেয়, যাতে সেখানে সব কিছু রেকর্ড হয়। এমন সময় সেখানে আরশিকে দেখা যায়, যার হাত বাঁধা ছিল। আরশি তখন ইশারা করে বলে যে ওইদিকে কেউ একজন আছে। এই কথা শুনে মাহফুজ সেই দিকে খুঁজতে যায়। ঠিক তখনই আরশি পেছন থেকে এসে মাহফুজকে চাকু মেরে দেয়। এরপর আরশি সেই খুনির গলায় কথা বলতে শুরু করে। আমি আমার কথা রেখেছি, কিন্তু আপনি আপনার কথা রাখেননি। আরশিকে না নিয়ে এসে আপনি বেইমানি করেছেন, আর তাই আরশির বদলে এখন আপনি মরবেন। এরপর আরশিরূপী সেই খুনি মাহফুজকে মারতে থাকে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে আরও পুলিশ এসে পড়ায় খুনি পালিয়ে যায়। মাহফুজকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সে অল্পের জন্য এই যাত্রায় বেঁচে যায়। সুস্থ হয়ে বাসায় ফিরে এসে মাহফুজ সবার আগে সেই ক্যামেরাটা সংগ্রহ করে। ঠিক তখনই বিদেশে থাকা সেই প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট জোসেফ মাহফুজকে ফোন করে। সে জানায় 2 বছর আগে একটি ছেলে আমাকে ফোন দিয়ে বলেছিল যে সে একটি সিনেমা বানাতে চায়, আর তার জন্য তার মায়ের চেহারার একটি প্রস্থেটিক মাস্ক লাগবে। আমি বাংলাদেশি সিনেমার উন্নতি চাই, তাই তার কথায় রাজি হয়ে মুখোশটি বানিয়ে দিই। এরপর সে সিনেমার কথা বলে আরও অনেকগুলো মেয়ের মুখোশ আমার কাছ থেকে বানিয়ে নেয়। কিন্তু কিছুদিন আগে খবরে দেখি যে আমি যাদের মুখোশ বানিয়ে দিয়েছিলাম সেই মেয়েরা খুন হয়েছে। তখন মাহফুজ জিজ্ঞেস করে, আপনার কাছে কি তার কোনো ছবি আছে? সে না বলে উত্তর দেয়। তখন মাহফুজ বলে, আপনি কি তার চেহারার বিবরণ দিতে পারবেন? তাহলে একজন আর্টিস্ট দিয়ে তার মুখটা আঁকানো যেত। এই কথায় মেকআপ আর্টিস্ট রাজি হয় এবং একজন আর্টিস্টকে দিয়ে খুনির মুখ আঁকানোর কাজ শুরু হয়। অন্যদিকে সেই গোপন ক্যামেরা থেকে পাওয়া ভিডিওটি দেখে মাহফুজের চোখ বড় বড় হয়ে যায়। এর পরের দৃশ্যে মাহফুজকে বান্টির কাছে যেতে দেখা যায়। বান্টি জিজ্ঞেস করে খুনির কোনো খবর পাওয়া গেছে কিনা। মাহফুজ তখন তাদের বাসার সামনে সেই চানাচুরওয়ালার দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, এমন একজন সিরিয়াল কিলার যে কেউ হতে পারে, এমনকি এই চানাচুরওয়ালাও হতে পারে। আর ঠিক এই সময় গল্পের আসল খুনির চেহারা প্রকাশ করা হয়। এই খুনি আর কেউ নয়, সে হলো মিলু ও বান্টির বাড়ির সামনে সেই অতি সাধারণ চানাচুরওয়ালা। এরপর গল্প চলে যায় 15 বছর আগের অতীতে, যেখানে এই ঘৃণার জন্ম হয়েছিল। আমরা দেখি ছেলেটি তার মা তাকে গাছ থেকে পাকা লাল মরিচ আনতে বলে, কিন্তু ছেলেটি তার বদলে কাঁচা সবুজ মরিচ নিয়ে আসে। পরে একদিন একটি মেয়ে তাকে রঙিন মাছ দেখিয়ে বলে, দেখ কত সুন্দর, কিন্তু ছেলেটি কোনো রং দেখতে পায় না, তার কাছে সব কিছুই সাদা কালো। এরপর তার বাবা মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার জানায় ছেলেটি অ্যাক্রোমাটোপসিয়া নামের এক বিরল রোগে আক্রান্ত, যার কারণে সে কোনো রং দেখতে পায় না, তার পুরো পৃথিবীটাই সাদা কালো। একদিন স্কুলে বন্ধুরা এই বিষয়টি নিয়ে হাসাহাসি করলে ছেলেটির খুব কষ্ট হয়। তার বাবা বিষয়টি বুঝতে পেরে তাকে নিয়ে সময়ের আগেই বাসায় চলে আসে। আর তখনই তারা দেখতে পায় যে ছেলেটির মা ঘরের ভেতরে অন্য একজন পুরুষের সাথে আপত্তিকর অবস্থায় আছে। পরের দৃশ্যে দেখা যায় ছেলেটির মা তার বাবাকে অপমান করে বলছে, তোমার মতো একটা কুৎসিত দেখতে খারাপ মানুষকে আমার মতো সুন্দরী মেয়ে বিয়ে করেছে, এটাই তোমার ভাগ্য। এসব বলে তার মা ছেলেটিকে সাথে নিয়ে চলে যেতে চায়, কিন্তু সে যায় না, নিজের বাবার সাথেই থেকে যায়। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে ছেলেটি দেখতে পায় তার বাবা সেই অপমান সহ্য করতে না পেরে একটি কাঁচির অর্ধেক অংশ দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছে।
বাবার লাশ দাফনের পর তার মা যখন তাকে খাবার খাওয়াতে আসে, ঠিক সেই মুহূর্তে সে ছেলেটি সেই ভাঙা কাঁচের অর্ধেক অংশ দিয়ে তার মায়ের গলা কেটে তাকেও মেরে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। বহু বছর পর বড় হয়ে সে সিদ্ধান্ত নেয় যে এই দেশের সব সুন্দরী মেয়েদের সে ওই একই কাঁচের অর্ধেক অংশ দিয়ে খুন করবে। এই ভাবনা থেকেই সে সেই সুন্দরী পতিতা মেয়েটিকে খুন করে তার সিরিয়াল কিলিংয়ের মিশন শুরু করে। যখন সে মিলুর বাসার সামনে চানাচুর বিক্রি করত, তখন তাদের কথা শুনে সে জানতে পারে যে নায়িকা সুস্মিতা এবং পরিচালক যারাও খুব সুন্দরী, তাই সে তাদেরও খুন করে। অন্য সবাইকে সে তার মায়ের নকল চেহারা নিয়ে খুন করত। আরশি আর মাহফুজ যখন কথা বলতে বলতে যাচ্ছিল, তখন সে আরশির সৌন্দর্য দেখতে পায়, তাই সে আরশিকে মারার জন্য তার বাসায় যায়। কিন্তু আরশিকে না পেয়ে রাগের বশে তার বান্ধবীকে খুন করে ফেলে। দৃশ্য বর্তমানে ফিরে আসে। আমরা দেখি সেই সিরিয়াল কিলারটি পুলিশের কাছে তার সিরিয়াল কিলার হয়ে ওঠার পেছনের ভয়ঙ্কর গল্পটি বলছে। এরপরে দৃশ্যে মাহফুজ আর আরশিকে একসাথে দেখা যায়। তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসার কথা বলছে। ঠিক এমন সময় একটি ফোন আসে এবং মাহফুজ দ্রুত থানার দিকে ছুটে যায়। শেষ দৃশ্যে দেখা যায় সেই সিরিয়াল কিলারটি জেলের ভেতরে আত্মহত্যা করেছে, ঠিক যেভাবে সে সবাইকে খুন করত, একটি কাঁচির অর্ধেক অংশ দিয়ে নিজের গলা কেটে। এখানেই ওয়েব সিরিজটি শেষ হয়।